say, hey. कोई आगे कोई पीछे कोई ऊपर कोई नीचे सब मुझसे पूछते हैं तू कौन देश से आई नाम जलेबी बेबी जलेबी बेबी जलेबी बाई जलेबी बाई। রাতের শেষ প্রহরে ঘড়ির কাঁটা ভোর 4টার দিকে। ধরণীতে আজান পড়তে আর অল্প সময় বাকি। মাত্রই মুক্তার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মেয়েরা যার যার রুমে গিয়ে শুলো গাদাগাদি করে। আজ বিয়ে বলে কথা, তাই বাড়ির বড়দের চোখে ঘুম নেই। আরিফ সহ তার বাবা চাচা সবাই মিলে বিয়ে বাড়ির খাবার দিকটা সামলাচ্ছে। গরু জবাই থেকে শুরু করে বাবুর্চির কাজের পরিদর্শন করছে এক একজন। বাড়িতে বড়রা ছাড়া বাকি সবাই ঘুমিয়ে যাচ্ছে একটু আরামের জন্য। রুম অল্প সংখ্যক হওয়ায় মানুষের ভিড় বেশি। প্রত্যেকটা রুমেই মেহমানরা গাদাগাদি করে শুয়ে আছে। মা আর জুয়ের রুমেও ওদের দুজন ছাড়া আরো 5 জন সদস্যের উপস্থিতি রয়েছে। বাকি 5 জন মায়া আর জুয়ের স্কুল ফ্রেন্ড। 7 সদস্যের মেয়েরা এলোমেলো ভাবে রুমের খাটে আর নিচে জায়গা করে শুলো। মায়ার জায়গা হলো নিচে। জুই ক্লান্তিতে আজ আর ফোনের খোঁজ করলো না, বরং অনেকটা অভিমান নিয়েই ফোনে কথা না বলে শুয়ে পড়েছে খাটের এক পাশে। আজ জুয়ের ফোনে কথা না বলার কারণটা হলো রাদীপ বিয়ে বাড়িতে উপস্থিত থেকেও জুয়ের সঙ্গে দেখা করেনি। সেজন্য জুই অভিমানে অভিযোগ তুলে ফোনে লাপ না করে ঘুমিয়ে পড়েছে। মায়া মাত্রই গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলো। ড্রিম লাইটের আলোয় বান্ধবীদের রুমে এলোমেলোভাবে ঘুমিয়ে থাকতে দেখলো। মায়া মাথায় তোয়ালে পেঁচিয়ে পা টিপে টিপে ড্রেসিং টেবিলের সামনে গেল। রুমের নিচে শোয়ার জায়গা করায় মায়ের অন্ধকারে হাঁটতে একটু অসুবিধা হলেও বটে। মায়ের সাথে নিচে সুমি আর মাইশা শুয়ে আছে। বাকি 4 জন আড়াআড়ি ভাবে জুয়ের সাথে খাটে গাদাগাদি করে ঘুমিয়ে আছে। মা ড্রেসিং টেবিলের ওপর থেকে গায়ের ওড়নাটার সাথে ফোনটাও হাতে নিল চার্জ থেকে খুলে। মাথার পেঁচিয়ে রাখার তোয়ালেটা খুলতে খুলতে আবছা অন্ধকারে হাঁটলো রুমের বারান্দার দিকে। তোয়ালেটা বারান্দার একপাশে মেলে দিয়েই ভেজা চুল পিঠে ছড়িয়ে ফোন নিয়ে বসলো বেতের মোড়ায়। ফোনের ডায়াল নাম্বারে ফটাফট হৃদের মুখস্থ নাম্বারটা টাইপিং করে কল মিলিয়ে কানে ধরলো। ভোর 4টার দিকে হৃদ মায়ের কল রিসিভ করবে কিনা না জেনেই কল দিল মায়া। তবে মায়ের বিশ্বাস আজ মায়ের কলটা রিসিভ হবে। আজ হৃদ মায়ের প্রতি অভিমান করে মায়াকে দূরে সরিয়ে রাখবে না। মায়া জানে এত রাতে হয়তো হৃদ ঘুমিয়ে আছে, কিন্তু মায়ের ভেতরকার অস্থির ছটফটে সে ঘুমাতে পারছে না বলে হৃদকে কল দিয়ে বসলো। যবে থেকে মায়া বুঝতে পেরেছিল হৃদ মায়ের নিখোঁজ স্বামী হয়, তখন থেকে মায়া ব্যাকুল হয়ে আছে হৃদের সাথে একটু কথা বলবে বলে। এমন না মায়া হৃদকে বলে দেবে যে সে হৃদকে চিনতে পেরেছে স্বামী স্বরূপ। মায়া এমন কিছুই করবে না। হৃদকে ভুলেও জানতে দেবে না যে মায়া সবটা জেনে গেছে। বরং মায়া সেই আগের মতোই অজানা অচেনা একজন হয়ে থাকবে আর হৃদকে জ্বালাবে। এই লোক মায়াকে কম হেনস্থা করেনি, সব জেনে শুনেও চুপচাপ অজানা হয়ে বসেছিল। মায়াকে সাহায্য করার নাম করে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। এবার মায়াও হৃদকে হেনস্থা করবে, তবে অন্যভাবে। হৃদ মায়াকে শারীরিকভাবে কষ্ট দিত, আর মায়া হৃদকে মানসিক কষ্ট দেবে। এই লোকের কলিজা জ্বালিয়ে পুড়িয়ে ছাই না করলে মায়ের নামও মায়া না। এই লোকের জন্য মায়া কি না করলো। শেষ পর্যন্ত সে স্বামী খুঁজতে গিয়ে এই লোকের পায়ে পড়ল, অথচ মায়ের স্বামী সে নিজেই ছিল। মায়ের অস্থির ছটফট দেখে পৈশাচিক আনন্দ নিয়েছে। এবার মায়াও ছেড়ে দেবে না, সহজে ধরা দেবে না এই লোককে। মায়া কিছুই জানে না, অজানা হওয়ার ভান ধরে এই লোকের কলিজা ছিঁড়ে খাবে। পরকীয়ার প্রস্তাব দেয় না মায়াকে। ঠিক আছে, মায়াও এই লোককে বোঝাবে যে পরকীয়া কাকে বলে। মায়া বেতের মোড়ায় পা ঝুলিয়ে বসলো। পা দোলাতে দোলাতে পরপর হৃদকে কল দিল। প্রথম কলটা রিসিভ না হলেও দ্বিতীয়বার ঠিকই রিসিভ হলো। মায়া কিছু বলার আগেই ওপাশ থেকে একটা মিষ্টি স্বরের মেয়ের সালাম ভেসে আসলো। মায়ের বুকটা মুহূর্তেই ধুক করে উঠল। হৃদের ফোনে মেয়েলি কণ্ঠ শুনে থমকে বসলো। অজানা ভয়ে বুক ভারী হলো। উৎফুল্লতায় দোলানো পাগুলোও থেমে গেল। কান খাড়া হলো, দৃষ্টি কুঁচকে আসলো। মায়ের নিশ্চুপতা বুঝে ফোনের ওপাশ থেকে আবারও মিষ্টি স্বরে ভেসে আসলো। হ্যালো, কে বলছেন? আমাকে শুনতে পাচ্ছেন? মায়ের কুচকানো ভ্রু সোজা হলো। এত রাতে হৃদের ফোন কার কাছে হতে পারে ভেবেই তীক্ষ্ণ গলায় পাল্টা প্রশ্ন করে বলল, আপনি কে? আমি শশী। আপনি কে মিস? শশীর পরিচয় পেয়ে মায়ের বুক ভারী হলো। অজানা কষ্টে কণ্ঠে কথা আটকে আসলো, ঠোঁট কাঁপলো কান্নায়। শশীর সাথে হৃদের সম্পর্কের কথা মায়া আগেও অনেকবার শুনেছিল, কিন্তু তখন মায়া তেমন একটা পাত্তা দেয়নি এই বিষয়ে। কারণ মায়া তখন জানতো না হৃদ খান মায়ের নিখোঁজ স্বামী হয় সেইটা। মায়ের আজ খানবাড়িতে যাওয়া অবধি সে চাইতো হৃদের সাথে শশীর যেন বিয়ে হয়,
কিন্তু এখন সেই একই চিন্তা করতে গেলে মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় মনে হয়। মায়া এখন আর তেমন কিছুই চায় না। মায়া নিজের স্বামীকে না দেখে এতটাই ভালোবেসেছিল যে সামনে হৃদ খান হোক আর যেই হোক না কেন, মায়া সাদরে নিজের স্বামী হিসেবে সেই মানুষটাকে গ্রহণ করত। কিন্তু তাই বলে মায়া কখনো দুশ্চরিত্রের মানুষকে স্বামী হিসেবে মানবে না কখনোই। এখন ভোর 4টার দিকে। এত রাতে হৃদের ফোন শশীর কাছে, মানে শশী ও হৃদের সাথে আছে। দুজন একত্রে কি করছে? আচ্ছা, দুজন কি একই রুমে? দুজনের সম্পর্ক কি এতটাই ডিপ হয়ে গেছে? মায়া কি দুজনের সম্পর্কের মাঝে চলে আসলো? মায়ের ধ্যান আবারও ভাঙল শশীর মিষ্টি স্বরের কথাই। শশী সেই আগের ন্যায় মায়ের উদ্দেশ্যে বলল, হ্যালো মিস, শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু। কাকে চাই আপনার? উনি কোথায়? শশী সন্দেহা গলায় জিজ্ঞেস করে, উনি কে? ফোনটা যার সে কোথায়? জি সে রুমে। কিন্তু আপনি কে? ওনার ফোন আপনার কাছে আপু? হ্যাঁ, কিন্তু আপনি কে? ফোনে নাম্বার সেভ আছে আপু, সেখান থেকে দেখে নিন। ফোনে বেয়াদব বউ নামে নাম্বারটা সেভ করা, কিন্তু হৃদ খানের তো বিয়ে হয়নি। আমি তার ফিয়ন্সি। তাহলে আপনি কে? আপনি ফিয়ন্সে? হ্যাঁ, কিন্তু আপনি? টুক করে মায়ের কলটা কেটে গেল। শশীর বাকি কথাগুলো শোনার আগেই মায়া কল কেটে দিয়েছে। শশী সত্যি বলেছে, মায়া জানে হৃদ শশীর বিয়ে নিয়ে মায়া অনেকবার খানবাড়িতে কথা বলতে শুনেছে। তখন মায়ের এত গায়ে লাগেনি বিষয়টা, কিন্তু এখন বুক কাঁপছে এই একই কথাটা শুনতে। হাহাকার করে জ্বলছে মায়ের মন। মায়ের হঠাৎ করেই যেন কিছুই ভালো লাগছে না। অসহ্য তেতই মন ভরে উঠল। হাতের ফোনটা ঠাস করে ফেললো পাশের চেয়ারটাই। মাথা ঝুঁকে দু হাতে মুখ ঢেকে নিঃশব্দে ফুপিয়ে উঠল। আর তাতে মায়ের ভেজা চুল পিঠ গুলিয়ে পড়ল ফ্লোরে। চুলের সিক্ত পানিতে ফ্লোর স্যাঁতসেঁতে ভেজা হলেও মায়ের সেদিকে লক্ষ্য নেই। নিজেকে শুধু তৃতীয় পক্ষ মনে হলো। দুটো মানুষের সম্পর্কে সে তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে, এমন যার কোনো মূল্য নেই। একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি শুধু আগাছার ন্যায় হয়, যাকে মানুষ তুচ্ছ মনে করে, দিন শেষে উপড়ে ফেলে দেয় অপ্রয়োজনীয় জিনিসের মতো। মায়ের নিজেকে শুধু তাই মনে হলো হৃদ আর শশীর সম্পর্কে। হবেই না বা কেন? এই ভোরে শশীর হাতে হৃদের ফোন থাকা মানে দুজন এই রাত পর্যন্ত একত্রে আছে। মায়া কি কোনো ভুল পথে পা বাড়ালো? হৃদ খান কি দুই নৌকায় পা দেওয়া মানুষ? বউ রাখবে, আবার গার্লফ্রেন্ডও চালাবে? মায়া তো স্বেচ্ছায় হৃদ খানের মতো মানুষের সাথে জড়াতে চায়নি, কিন্তু মায়ের ভাগ্য মায়াকে বাজেভাবে জড়িয়ে ফেলেছে এই সম্পর্কে। মায়া এখন কি করবে? হৃদ খান যদি শশীকে বিয়ে করতে চায় তাহলে মায়ের কোনো ক্ষমতা নেই সেটা ঠেকানোর। তাছাড়া দেখা গেল হৃদ খানের সঙ্গে শশীর মতো পারফেক্ট কাউকেই মানায়। শশী পড়াশোনায় ওয়েল এডুকেটেড, দেখতেও মায়ের থেকে উঁচু, লম্বা আর সুন্দর। হৃদের হাইটের সাথে যায়। সবচেয়ে বড় কথা, মায়া মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ মেয়ে। শশীর মতন অসাধারণ টাকা পয়সাওয়ালা পরিবারের কেউ নয় সে। হৃদ খানের বংশ স্ট্যাটাসের সাথে শশীর মতো কাউকে মানায়। মায়াকে নয়। মায়া শুধু শুধু অমন মরিচিকার পেছনে ছুটে নিজের আত্মসম্মান হারাচ্ছে। মায়াকে কখনোই হৃদ খানের বড়লোকী পরিবার মেনে নেবে না। তারা শশীকেই হৃদের বউ হিসেবে খান বাড়িতে চায়। মায়া শশীর সম্পর্কে শুধু তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে, এর বেশি কিচ্ছু নয়। যতই হৃদ খান মায়ের প্রতি আগ্রহ দেখাক না কেন, শশীর সাথে যে হৃদের একটা সম্পর্ক আছে সেটা তো মিথ্যে নয়। এই সম্পর্কের কথা সবাই জানে, এমনকি হৃদ নিজেও কখনো অস্বীকার করেনি শশীর সাথে এই সম্পর্কটা নিয়ে। এমনটা তো হতেই পারে, হৃদ মায়াকে বউ হিসেবে চেনার পরেও মায়ের প্রতি ইন্টারেস্ট ফিল করায় শশীর সাথে চিট করছে। সে আসলে দুই নারীতে আসক্ত। এখন মায়ের উচিত না হৃদ খানের থেকে নিজেকে দূরে রাখা? অবশ্যই উচিত। যে লোক বউ রেখে এত রাতে গার্লফ্রেন্ডের সাথে রাত কাটায়, সেই লোক আর যাই হোক না কেন সে মায়ের স্বামী হতে পারে না? মায়ের জীবনে সে সবাইকে ক্ষমা করবে, কিন্তু এমন কোনো লোককে গ্রহণ করবে না যে শরীরের তাড়নায় অন্য নারীকে ছুঁয়ে দেয়। দরকার হলে মায়ের নিজের জান দেবে, তারপরও মান দেবে না। সে এই হৃদ খানকে কখনো গ্রহণ করবে না। যদি শশীর সাথে হৃদের রাত কাটানোর বিষয়টা সত্যি হয়। বিয়ে বাড়িতে এত হইচইয়ের মধ্যেও মায়া চুপচাপ। বিয়েতে মায়ের মধ্যে খুব বেশি উৎফুল্লতা দেখা না গেলেও একদম নীরবতা দেখা যায়নি। সবার মতো করেই বোনের বিয়েতে সাজগোজ করলো। সুন্দর দেখতে একটা পাকিস্তানি জামা পরলো সাদার মধ্যে, জুয়ো সেম তাই পরলো। মায়া মাথায় হিজাব করতে গিয়েও করলো না হৃদের কথা মনে করে। হৃদের তো শশীর সাথে সম্পর্ক আছে, তাহলে মায়া কেন হৃদের কথা মেনে হিজাব পরবে? পরবে না। মায়া অনেকটা জেদ ধরেই হিজাব পরলো না, বরং বিয়ের গেটে বরের সাথে হৃদকে না দেখতে পেয়ে আরো হতাশ হলো। মায়া প্রথম থেকেই জানতো হৃদ বিয়ে বাড়ির ঝামেলার মধ্যে কখনোই আসবে না, তাই হলো
কিন্তু তারপরেও মায়ের অবুঝ মন হৃদের অনুপস্থিতিতে আরো বিষিয়ে গেল। গাল ফুলিয়ে পার করলো সম্পূর্ণ বিয়েটা। দেখা গেল বরযাত্রী ফাহাদের সঙ্গে সকলেই উপস্থিত ছিল, এমনকি আয়ন রাদীপ এই দুজনও ছিল। তাহলে সবার সাথে হৃদ আসলে কি এমন হতো? এই হৃদের জন্য আসিফও কোথাও যেতে পারে না, নিজেও যায় না, আবার আসিফকেও যেতে দেয় না। মন খারাপে মায়া বউ বিদায়ের সময় বরযাত্রীর সঙ্গে যেতে বেঁকে বসলো, যাবে না বলে। মায়া যাবে না বলে জুইও মানা করলো যেতে। এদিকে মায়ার মা জুইকে মুক্তার সঙ্গে যেতে আদেশ করলেও মায়াকে যেতে কড়াকড়িভাবে নিষেধ করলো। সামনে মায়ের বিয়ে, এই অবস্থায় মায়াকে কোথাও যেতে দেওয়াটা দৃষ্টিকটু দেখায় বলে তিনি যেতে নিষেধ করলেন। কিন্তু জুই মায়াকে ছাড়া একা কোথাও যেতে নারাজ বলে বাধ্য হয়ে মায়াকে যেতে দিলেন তিনি। নাদিম অবশ্য মায়ের যাওয়া নিয়ে তেমন কোনো আপত্তি জানায়নি, বরং সে নিজে থেকেই মায়া যাওয়া নিয়ে আরিফকে অনুরোধ করে জানায়, মায়া ছোট মানুষ, বড় বোনের বিয়ের আনন্দ যেন মাটি না হয়, সেজন্য মায়াকে বরযাত্রীদের সঙ্গে যেতে দিতে। নাদিমের পরিবারের মায়ের বোনের শ্বশুরবাড়িতে যাওয়া নিয়ে কোনো আপত্তি নেই, এটাও এনশিওর করলো। মায়ের মন খারাপের উদাসীনতা আকাশসম হলো যখন দেখলো মায়ের পাশের সিটে শশী বসে আছে। মায়াকে দুঃখের সাগরে ভাসিয়ে কি সুন্দর হাসি হাসি ভাবে ভদ্রতা দেখিয়ে মায়ের সঙ্গে কথা বলছে শশী। মায়া যতই শশীর সাথে কথা বলছে ততই যেন হতাশ হচ্ছে। মায়ের মনে হচ্ছে শশীর থেকে পারফেক্ট মেয়ে হতেই পারে না। কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহারে যথেষ্ট ভদ্র। এই যে মায়া এত মন খারাপ করে বসে আছে, সেটা কিভাবে যেন শশী বুঝতে পেরে মায়াকে হাসানোর চেষ্টা করছে। অথচ মায়া শশীকে কিভাবে বলবে সে আসলে শশীর জন্যই মন খারাপ করে বসে আছে। মায়ের নিজেকে খুব ছোট মনে হলো। কষ্টে বুক ভারী করে তাকালো কোলের ওপর শশীর ফর্সা হাতটার দিকে, কি সুন্দর ঝলমল করছে। মায়া শশীর হাতের সাথে নিজের হাতের তুলনা করলো। মায়ের হাতটা হলদে ফর্সা বলে মায়ের মন কেমন অসন্তুষ্ট হলো। শশীর মতো সাদা ফর্সা হলেই তো মায়া শশীর বরাবর হতে পারত। মন খারাপে সারাটা রাস্তা মায়া ঘুমের ভান ধরে শশীকে এড়াতে জুয়ের কাঁধে মাথা ফেলেছিল, কিন্তু শশী মায়ের কষ্টটা দ্বিগুণ বাড়িয়ে দিয়ে জুয়ের কাঁধ থেকে মায়ের মাথাটা নিজের কাঁধে নিল, যাতে জুয়ের কষ্ট না হয়। শশীর এত ভালো আচরণে মায়া সত্যি সত্যি কেঁদে ফেলল। ঘুমের মধ্যে ফুপানোর শব্দে শশী তাড়াহুড়োই মায়ের কাঁধ চেপে মুখ তুলে জিজ্ঞেস করতে লাগলো, মায়ের কি হয়েছে, কেন কান্না করছে সে? মায়াকে নিয়ে শশীর এত অস্থিরতা দেখে মায়ের কান্নার বেগ আরো বাড়লো। মায়া কিভাবে বোঝাবে শশীকে যে ওকে দেখেই তো মায়ের কান্না পাচ্ছে? রাত 9টা পেরিয়ে 10টার ঘরে। ফাহাদদের 3তলা বাড়ি মেহমান দিয়ে ঠাসা। বাড়ির বড়রা নিচতলায় মেহমানদের খাবার তদারকিতে ব্যস্ত। মুক্তাকে বসানো হয়েছে ফাহাদের পাশের ঘরটায়। মায়া জুই এতক্ষণ মুক্তার সাথেই ছিল, কিন্তু মুক্তাকে এখন ফ্রেশ করাতে এসেছে ফাহাদের কাজিন ভাবিরা। সেজন্য মায়া আর জুই সেজুতির সঙ্গে দোতলার ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। মায়া মন খারাপে জুইয়ের পাশে চেপে বসে আছে। ফাহাদদের বাসায় এসেও মায়ের অবুঝ মন হৃদের খোঁজ করছিল, কিন্তু আয়নের কাছে জানতে পারলো হৃদ বিয়ে বাড়িতে আসেনি, তার এইসব পছন্দ না। মায়া যে ফাহাদদের বাড়িতে আসলো তারপরেও তাকে একটাবার দেখতে আসলো না হৃদ। আসলে মায়া ঠিকই ভাবে হৃদ খান মায়াকে পছন্দই করে না। মায়ের মন খারাপের মধ্যেই সে যদি ট্রুথ আর ডেয়ার খেলার আয়োজন করে বসলো। সোফার টেবিলের ওপর বোতল রেখে তাতে সবাই গোল হয়ে বসলো। মায়া অবশ্য খেলতে চাইল না, কিন্তু সেজুতির মুখের ওপর না করতে পারেনি বলে সেও চুপচাপ বসলো। খেলায় মায়া, সেজুতি, জুই, শ্রেয়া আর সেজুতির কয়েকজন কাজিন বোন ছিল। একত্রে খেলা যখন জমে উঠলো তখন মায়া নিজের মন খারাপের দুঃখ ভুলে গিয়ে আনন্দে মেতে উঠলো। উৎফুল্লতা নিয়ে বোতল ঘুরিয়ে একজনকে ট্রুথ আর ডেয়ার দিল। শেষবার যখন জুই বোতল ঘোরালো তখনই দোতলার ঘরের দরজা দিয়ে ড্রয়িং রুমে হাজির হলো হৃদ, রাদিফ, আয়ন। মেয়েদের খেলার হইচইয়ের মাঝে সবাই প্রথমে ছেলে 3জনকে তেমন লক্ষ্য না করলেও শেষে যখন বোতল ঘুরে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকা হৃদের মুখোমুখি পড়লো তখনই মায়ের দৃষ্টি গেল হৃদের দিকে। মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হৃদ মায়ের প্রফুল্লতার মুখটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। মায়ের হৃদের তীক্ষ্ণ নজরে হঠাৎই গাল ফুলালো। সে যদি যখন বোতলটা তুলে আবারও রাউন্ড দেবে তখনই বাধা দিল মায়া। সে যদি মায়াকে বাধা দিতে দেখে আপত্তি জানিয়ে বলল, আরে বোতলটা তো কারো দিকে পড়েনি মায়া, বোতলের মুখ তো দরজার দিকে ঘুরে আছে, তাহলে কাকে ধরবে তুমি? মায়া বোতলটার দিকে অনুসরণ করে দরজার সামনে হৃদের দিকে এক পলক আর চোখে তাকিয়ে সেজুতিকে আঙুল দিয়ে হৃদকে দেখিয়ে বলল, এখন তোমার ভাইয়ের টার্ন আপু, বোতল যার দিকে ঘুরেছে এখন সে উত্তর দিবে আপু। মায়ের কথাই সবাই ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। দরজার সম্মুখে আয়ন রাদীপের মাঝে হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে উঠল। সে যদি ভয়ে মায়াকে আবারও বাধা দিয়ে বলল, আরে এসব কি বলছো তুমি? হৃদ ভাই কি আমাদের সাথে খেলছে নাকি যে বোতল ঘুরলেই হলো? তুমি ছাড়ো এসব,
আমি আবার নতুন করে বোতল ঘোরাচ্ছি। মায়া জেদি গলায় সেজুতিকে বলল। উনি উত্তর দেবে আপু। সেজুতি কিছু বলার আগেই শ্রেয়া মায়ার হাত চেপে বাধা দিয়ে বলতে চাইল, মায়া তুই রিদ ভাইকে এসবের মধ্যে টানিস না বোন, রিদ ভাই যে রাগী মানুষ, তোকে। শ্রেয়ার কথার মাঝেই মায়া দরজার সামনে দাঁড়িয়ে থাকা হৃদের উদ্দেশ্যে প্রশ্ন করে বলল, কাল রাতে কোথায় ছিলেন আপনি? মায়ের প্রশ্ন করার ধরনে প্রশ্ন কম, হৃদ থেকে কৈফিয়ত চাওয়া বেশি মনে হলো সবার। উপস্থিত সবাই কেমন বিস্ময়ে মায়ের সাহসিকতার দিকে তাকিয়ে। শ্রেয়া তো ভেবেই নিয়েছে হৃদ মস্ত বড় একটা ধমক দেবে মায়াকে, অথচ মায়ের এমন অদ্ভুত প্রশ্নটা করার কয়েক সেকেন্ড পরও পরিবেশ নীরব। হৃদ কিছুই বলল না মায়াকে। মায়া তখনও অস্থির নেই, উত্তরের আশায় হৃদের মুখের দিকে তাকিয়ে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি খানিকটা নরম হয়ে আসলে 6 সেকেন্ডের মাথায় নীরবতা ভেঙে হৃদ সবাইকে অবাক করে দিয়ে মায়ের অদ্ভুত প্রশ্নের উত্তরটা দিয়ে ঠান্ডা গলায় বলল, রাতে আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। কোন বাড়ি? নিজের বাড়ি। সাথে কে ছিল? আসিফ। একা ঘুমিয়েছেন? হ্যাঁ। সত্যি? আহা কি প্রেম। আয়ন হৃদের পাশে দাঁড়িয়ে হেসে বিড়বিড় করে কথাটা বলল। চতুর হৃদ জট করে আয়নের কথাটা শুনে ভ্রু কুচকে তাকালো আয়নের দিকে। আয়ন হৃদের দৃষ্টি বুঝে ফের গাজালা ভাবে হাসলো। হৃদ বিরক্তি নিয়ে দৃষ্টি ঘুরালো মায়ের দিকে। মায়া কৈফিয়ত চাচ্ছে আর হৃদ কৈফিয়ত দেওয়ার মতো করে ভদ্রভাবে উত্তর দিচ্ছে। দেখে হতভম্ব হয়ে এক একজন হা হয়ে গেল। একবার মায়ের দিকে তো অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদের জীবনে সে কাউকে কৈফিয়ত দিয়ে কথা বলেছে কিনা সন্দেহ, অথচ মায়া কৈফিয়ত নেওয়ার মতো করে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে আর হৃদ তাল মিলিয়ে উত্তরও দিচ্ছে। এর মাঝে মায়া আবারও কৈফিয়ত চাওয়ার মতো করে মিনমিন গলায় বলল, কাল রাতে ফোন করেছিল আপনার? আসিফের কাছে। মিথ্যা। মায়া আর কিছু বলবে, পাশ থেকে আয়ন ফুরন কেটে মায়াকে শুধরিয়ে বলল, হৃদের ফোনটা আমার কাছে ছিল, আসিফ দিয়েছিল, আমি শশীকে দিয়েছিলাম রাখতে। হৃদকে ঘিরে মায়ের সকল ভুলগুলো মুহূর্তেই ঝরঝর করে ভাঙা কাচের ন্যায় ভেঙে গেল। মায়ের সারাদিনের মন খারাপের মুহূর্তগুলো শেষ হয়ে গেল। উজ্জ্বল আলোর ন্যায় চকচক করে উঠল মায়ের মুখশ্রী। ভুল ভেঙে যাওয়ার মুহূর্তে লাজুকতায় চট করে হেসে ফেলল মায়া। হৃদ দেখলো মায়ের মুহূর্তেই পরিবর্তন হওয়া মুখটা। কিছু একটা আঁচো করে ফেলল সে। মায়া লাজুকতায় সিটিয়ে ফের হৃদের দিকে কিছু বলবে, পাশ থেকে শ্রেয়া বিস্ময়ে টেবিলের নিচ থেকে মায়ের হাত চেপে বাধা দিয়ে বলল, বোন এবার থাম, আর আগাস না প্লিজ। হৃদ ভাইরে তুই ট্রুথ অর ডেয়ার নিতে পর্যন্ত দিলি না, তার আগেই গোয়েন্দার মতো প্রশ্ন শুরু করে দিলি। আরে ভাই ট্রুথ নিলেও তো মানুষকে একটার বেশি প্রশ্ন করা যায় না, আর তুই আসামির মতন জেরা শুরু করে দিছিস ভাইয়ার সাথে। বোন তুই একটু থাম, নয়তো আমার ভাই রাইগা যাব। মায়া সত্যি সত্যি থেমে যায় আশেপাশে সবার হতবাক দৃষ্টি দেখে। সবাই যে এতক্ষণ হৃদ মায়াকে লক্ষ্য করছিল সেটা বুঝতে পেরেই মায়া আরো লজ্জায় সিটিয়ে গেল। মায়ের ধ্যান ভাঙতেই হাত বাড়িয়ে বোতলটা নিজের দিকে টানতে টানতে মিনমিন করে বলল, এবার আমি দেব। মায়ের বোতল রাউন্ডের মাঝে হঠাৎ শশী আসলো ট্রেতে করে 3টি গ্লাসে পানি নিয়ে। আয়ন রাধিফের মতো করে হৃদকেও দেখলো সেই গ্লাসে পানি তুলে পান করতে। মুহূর্তেই মায়ের মন খারাপ হয়ে যায়, অন্ধকার ছেয়ে যায়। হৃদ খালি গ্লাসটা ট্রেতে রাখতে রাখতে মায়ের অন্ধকার মুখটা পরখ করে নিল। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। ক্লান্তিতে সবাই সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। মায়েদের থাকার ব্যবস্থা হয়েছে মুক্তাদের পাশের রুমে সেজুতির সাথে। বিগত কয়েকদিনের বিয়ের ঝামেলায় আজ সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল, তবে ঘুমিয়েছে কিনা জানা নেই। মায়া জুয়ের পাশ থেকে উঠে বসলো, ওড়নাটা চাদরের মতো জড়িয়ে মাথায় কাপড় টানলো। উদ্দেশ্য 3 তলায় উকি মারবে। মায়া শুনেছে হৃদ 3 তলায় থাকছে। মায়া সেজুতিকে দেখলো শুয়ে শুয়ে ফোন চালাতে। মায়া মনে মনে একটা বুদ্ধি বের করে সেজুতিকে বলল, মায়া ওপরে যাবে শ্রেয়ার কাছে। শ্রেয়া মায়াকে মেসেজ করেছে 3 তলায় যেতে। দুজন মিলে ছাদে একটু হাঁটাহাঁটি করে আবার চলে আসবে মায়া। সেজুতি আর নিষেধ করলো না, মায়াকে যেতে দিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মায়া দোতলার ফ্ল্যাট থেকে বের হয়ে আশেপাশে তাকালো। মানুষের কলরব শোনা যাচ্ছে, তবে কম। হয়তো সবাই শুয়ে পড়েছে, এজন্য শব্দ কম পাচ্ছে মানুষের। মায়া আশেপাশের ফ্ল্যাটগুলোর দিকে তাকালো। সবগুলো ফ্ল্যাটের দরজা চাপানো ভেতর থেকে, ধাক্কা দিলেই খুলে যাবে। এমন অবস্থায় মায়া ভয় করলো 3 তলায় যেতে। আবার শ্রেয়া 3 তলায় আছে ভেবে মনের সাহস জুগিয়ে আস্তে ধীরে হেঁটে গেল উপরে। ঠিক একইভাবে 3 তলার ফ্ল্যাটের দরজাগুলোর ভেতর থেকে চাপানো ছিল বলে মায়া আস্তে করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আশেপাশে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমে তেমন কেউ নেই, সবাই যার যার মতো করে শুয়ে আরাম করছে। মায়া জানে শ্রেয়া কোন রুমে শুয়ে আছে। সেজুতির সাথে যখন মায়া উপরে এসেছিল তখন শ্রেয়া কোন রুমে শুয়েছে তা দেখেছিল।
এমনকি এটাও জানে হৃদ কোন রুমটায় থাকছে। মায়া ভাবলো শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের সামনে একবার উকি মারবে, লোকটাকে যদি দেখা যায় সেই আশায়। ভাবনা অনুযায়ী মায়া শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের দরজার সামনে গেল। দরজাটা ভেতর থেকে চাপানো দেখে ফাঁক দিয়ে উকি ঝুঁকি মেরে দেখতে চাইলো ভেতরে কে আছে। বেশ করে উকি ঝুঁকি মেরেও যখন সুবিধা করতে পারলো না, তখন মায়া দরজার ফাঁকে এক চোখ রেখে উকি মারতেই পেছন থেকে কেউ মায়ার মাথায় ঠুকা মারতে মারতে বলল, হ্যালো ম্যাডাম, আমাকে খুঁজছেন? হৃদের কণ্ঠে চমকে ওঠে। তৎক্ষণাৎ ধরফড়িয়ে পেছন ঘুরতেই হৃদের প্রশস্ত বুকের সাথে মায়ের মুখ ঠেকে গেল। অনাকাঙ্ক্ষিতভাবেই বাড়িটা খেয়ে মায়া পিছিয়ে যেতে চাইল, পিঠ ঠেকল দেয়ালে। হৃদ মায়ের পিঠের সঙ্গে লেগে দাঁড়ানোতে অনাকাঙ্ক্ষিত এই ধাক্কাটা লাগলো। হৃদ জানতো এমনটাই হবে, সে জেনে বুঝে মায়ের সঙ্গে লেগে দাঁড়িয়েছিল। মায়া হঠাৎ হৃদের উপস্থিতি পেতেই ভয়ে বুক ধুকপুকিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিনিয়ে মিথ্যে বলে বলল, আমি তো শ্রেয়াকে খুঁজছিলাম, মনে করেছিলাম এই রুমে শ্রেয়া আছে। তো পেয়েছেন শ্রেয়াকে? না। শ্রেয়ার বদলে আমাকে দিয়ে চলবে? চাইলে আমার সাথে ঘুমাতে পারেন, আমার বেড কিন্তু পুরাই খালি। হৃদের কথায় মায়া উত্তর করলো না, শুধু লজ্জায় সিটিয়ে নত মস্তিষ্কের হয়ে দাঁড়ালো। গায়ের ওড়নাটা হাতে পেঁচিয়ে লজ্জায় হাঁসফাঁস করলো। হৃদ মায়ের লজ্জা দেখে যা বোঝার বুঝে নিয়ে নিজের দুই হাত দেয়ালে ঠেকিয়ে মধ্যখানে মায়াকে রেখে মায়ের মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসেন, নাকি পাগলামো করতে করতে চলে আসেন? বুঝছেন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না।